কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সো আমার আজকের ভিডিওটা আসলে ছিল কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, সেন্টেন্স মেকিংয়ের উপর। আমরা যেহেতু করি না লেসনটা পেয়েছি, তো এখন আমাকে আসলে সেন্টেন্স মেক করতে হবে। মানে আপনি দৈনন্দিন কী কথা বলেন, ওগুলির উপর আপনি যখন ওই সেন্টেন্সগুলি যখন রেডি করে আপনি নিজে যখন ইংলিশে কনভার্ট করে একটু 2-1 প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনি যে কোনো কারোর সামনে দাঁড়িয়ে বলতে আপনার খুব একটা প্রবলেম হবে না। সো আরেকটা জিনিস আমার অবশ্যই করবেন, দয়া করে আপনি যদি আমাকে আমার ভিডিওটা দেখে আমাকে যদি ফিডব্যাক দিতে না পারেন, তাহলে আপনি দয়া করে আমার ভিডিওটা দেখার দরকার নেই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কতটুকু বুঝলেন এটাই আমার দরকার। আমার 100-150 জন দরকার নেই। আমার যদি 5-6 জন স্টুডেন্ট আমি পাই, কিংবা 2-1 জন পাই যারা আমার সাথে আসলে রেগুলারলি ইন্টারাক্ট করছে, ইনাফ। সো আমি আশা করবো আপনারা আমার সাথে অবশ্যই আরেকটু কোঅপারেটিভ হবেন। আর আমার ক্লাস কেমন হলে ভালো হয়, আপনার আসলে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা জানালে আমি খুব বেশি উপকৃত হব। সো আসলে আর কথা না বাড়িয়ে চলেন আমরা ক্লাসে চলে যাই। এই লেসনটাতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। আমরা গত লেসনে আমরা যে লেসনটা পেয়েছিলাম করি বা করি না, সো সেই ওই লেসনটার আদলে মানে আপনি কীভাবে বাক্যগুলিকে গঠন করবেন, আশা করি আপনি নিয়মটা মেনে চললে আপনাকে যে কোনো কেউ যত বড়ই বাক্য দেখে আপনি আশা করি পারবেন। তাহলে আমার প্রথমে আগে দেখেন, ওর প্রথম বাক্যটা দেখে খেয়াল করেন। ছেলেটা প্রতিদিন সকালে বাড়িতে তার বাবার সাথে একটি কাজ করতে চেষ্টা করে। ধরেন আমি একটা কথা বললাম, এটা কথাই, যদিও আমরা বাংলা কথা কিন্তু এত বড় বাক্য আমরা বলি না, আরও ছোট বাক্য বলি। সো যখন আপনি এই ধরনের করে একটা বাক্য পাবেন, এটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে চাবেন, প্রথম আপনি কী করবেন, আগে বাক্যটাকে একটু খণ্ড অংশে ভাগ করে নেবেন। তাহলে আপনার জন্য কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রথমে দেখেন ছেলেটা, একটা অংশ আমি কেটে নিলাম, তারপর নিলাম ধরেন প্রতিদিন সকালে, এটা হচ্ছে একটা অংশ, বাড়িতে এটা হচ্ছে একটা অংশ, তার বাবার সাথে এটা একটা অংশ, একটি কাজ করতে এটা একটা অংশ, চেষ্টা করে এটা একটা অংশ। সো আমরা প্রথম আগে দেখবো আমার শুরুতেই আমরা বাংলা বাক্যের, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাংলা বাক্যের আমি শেষের ওয়ার্ডটার দিকে আমি খেয়াল করব। এখানে লেখা আছে চেষ্টা করে, তার মানে এটা করি ধরনের কথা। তাহলে করি ধরনের কথার ভিতরে আপনি কোন ফর্মটা পেয়েছেন, 1 নম্বর ফর্ম যেটা যে আমি করি। তাহলে আমার এখানে প্রথমে যে কোনো একটা বাংলা লিখলাম, প্রথম আগে সেটাকে বি দিয়ে লিখবো, তারপর সেটার ফর্ম ধরার জন্য আমি এফ লিখলাম, আমি ফর্ম দিয়ে লিখলাম, এরা কোন ফর্মে পড়েছে, আই ডু ফর্মে পড়েছে, শেষ হচ্ছে একটা ফুল স্টপ। তাহলে আমি আই ডু ফর্ম এটা নিশ্চিত হলাম। তাহলে এখন আমাকে আই এর পরিবর্তে কি বসবে, সেটার জন্য আমাকে সবসময় এই করা শেষের শব্দটাকে আমাকে প্রশ্ন করতে হবে কে বা কারা। তাহলে এখন আমি যদি আপনাকে বলি ধরেন কে চেষ্টা করে, ছেলেটা, তাহলে আপনি কি করবেন, আই এর পরিবর্তে কি বসাবেন, দা বই বসালাম। এবার আমি বললাম ধরেন এই ডুতে কি বসবে, এই ব্র্যাকেটের ডুতে সবসময় শেষের শব্দ, শেষ শব্দ চেষ্টা করা। তাহলে এখন দেখেন একটা জিনিস দেখেন, ছেলেটা কয়জন, একজনের রোল থাকলে আমার একটা নিয়ম ছিল কি করা, এস বা এস লাগাতে হয়। তাহলে আমরা এটা কি বলবো, দ্য বয় ট্রাইস, TRIES, ট্রাইস, দ্য বয় ট্রাইস। তাহলে আমার এই দুইটার কাজ শেষ, এটার কাজ শেষ। এবার বাকি আছে কি দেখেন, চেষ্টা করে, এটার সাথে কিছু সম্পর্ক, একটা কাজ করতে। এখানে প্রতিদিন সকাল আছে, বাড়িতে আছে, তার বাবা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, সময়টা সবসময় বাক্যে শেষে বসে, তাহলে এটা নিয়ে আমার কোনো হ্যাডেক নেই। তাহলে আমার এখানে কয়টা অংশ আছে দেখেন, বাকি 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি এবার ধরে নিই ধরেন নাম্বার দিয়ে, এটা হচ্ছে সবার শেষে, তাহলে এটাকে আমি দিলাম নাম্বার 4। এবার দেখেন চেষ্টা করার সাথে কার সম্পর্ক, অবশ্যই চেষ্টা করার সাথে সম্পর্ক হচ্ছে কাজের, তার বাবার না। তাহলে এটা হবে প্রথমে, তাহলে এটাকে দিলাম নাম্বার 1। এখন একটা কাজ করতে, কাজের সাথে কার সম্পর্ক, বাড়িতে না তার বাবা, অবশ্যই আগে তার বাবা আসবে, তার বাবা আগে এখানে মুখ্য বিষয়। তাহলে তার বাবা হচ্ছে নাম্বার 2 আর বাড়িতে হচ্ছে 3। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ইংলিশে বলার সময় আমরা একটু উল্টো দিক থেকে আসি, মানে কিভাবে দেখেন 1 2 3 4 এভাবে। তাহলে একটা কাজ করতে আমরা কি শিখেছিলাম, তয়কাত্তে, বাংলা করার শব্দের সাথে যদি তয়কাত্তে থাকে তাহলে আমাকে সেটা দিতে হবে টু ডু, করতে, একটা কাজ। তাহলে আমি বলবো এ ওয়ার্ক, দ্য বয় ট্রাইস টু ডু আ ওয়ার্ক। তার বাবার সাথে, সাথে ইংলিশে আমরা কি জানি, উইথ, তার বাবা হিজ ফাদার। তাহলে আমি লিখলাম FATHER, ফাদার, হিজ ফাদার। বাড়িতে এ আসলে, বাড়িতে যদি আসে তাহলে প্রিপোজিশন আপনাকে অ্যাট ব্যবহার করতে হবে, আপনাকে বলতে হবে অ্যাট হোম। এবার দেখেন প্রতিদিন সকালে মানে আপনাকে এটা বাক্যটা হচ্ছে এভরি মর্নিং।
তাহলে আমার বাক্যটা হয়ে গেল এভরি মর্নিং। ঠিক আছে, তাহলে আমার বাক্যটাকে আমি কিভাবে বলতে পারি? দ্য বয় ট্রাইস টু ওয়ার্ক উইথ হিজ ফাদার অ্যাট হোম এভরি মর্নিং। সো দেখেন আমি এত বড় একটা বাক্যকে আমি কিভাবে সহজভাবে করে ফেললাম। তাহলে আমি আবার বলছি, আপনাকে একটু খেয়াল করেন, আমাকে সবার শেষে যেতে হবে। শেষে গিয়ে আগে আমাকে ফর্মটা ঠিক করতে হবে। আমি ফর্ম লিখলাম, ফর্ম লেখার পর আমাকে শেষ শব্দটাকে বসতে কে বা কারা, তাহলে আমি বুঝবো আই এর পরিবর্তে কে বসবে, সেটাকে বসলাম, ডু বসালাম। তারপর আমি যে দুইটা শেষ ওই দুইটা কেটে ফেললাম, কেটে আমি এদের ভিতরে একটা সিরিয়াল ঠিক করলাম। কীভাবে? 1 2 3 4, কীভাবে? সম্পর্ক দেখে চেষ্টা করার সাথে করতে, মানে একটা কাজ করতে, এটা তাহলে এটা হলো নাম্বার 1। কাজ করার সাথে কার সম্পর্ক? তার বাবা, বাবার 2, তারপর 3, তারপর 4, তাহলে খুব সহজ আপনি একটা বাক্য করে ফেলে। সেটা আপনি মুখে মুখে 2-1বার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার জন্য এটা কি ইজি হয়ে যাবে। তারপর ট্রাইস টু ডু ওয়ার্ক উইথ হিজ ফাদার অ্যাট হোম এভরি মর্নিং, তাহলে আপনার জন্য কি যাবে? বাক্যটা একদম সহজ হয়ে যাবে। এবার আসেন সেম ভাবে আমরা পরের কাজটা করি। তুমি কেন প্রতি মাসে তোমার বাবার কাছ থেকে এত বেশি টাকা আনো? আবারও আসছে করি ধরনের কথা, তার মানে আমাদের গত লেসনে, যেহেতু গত লেসনে আমি ওই রিলেটেড বাক্যগুলি সলভ করার চেষ্টা করেছি। তাহলে এবার দেখেন, খেয়াল করেন, আনোতে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে একটা লেখা আছে কেন। প্রশ্নবোধক বাক্যটাতে কি বলেছে? কেন। সো কেন যদি থাকে তাহলে আপনি কোন ফর্মটা শিখেছিলেন? আপনি শিখেছেন কেনর জন্য আমাকে প্রথমে লিখতে হবে ওয়াই, ওয়াই। তারপর আমরা শিখেছিলাম ডু, আই, ডু, এই ফর্মটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তাহলে এবার দেখেন আমি বাক্যটা আমি কিভাবে সলভ করতে পারি। প্রথমে ওয়াই এর পরিবর্তে আমি ওয়াই বসিয়ে দিলাম। এবার আমি কি করব? আই এর পরিবর্তে কি বসবে? তাহলে আমাকে আবার শেষে শব্দটাকে প্রশ্ন করতে হবে কে বা কারা। কে আনে? কে আনে? তুমি আনো। তাহলে আপনি কি বলবেন? তুমি, তাহলে আমাকে আই এর পরিবর্তে কি দিতে হবে? ইউ। সো ইউর ক্ষেত্রে আপনি কি জানেন? এখানে ডু এর পরিবর্তে এটা ডুই বসে যাবে। তারপর এই ডু এর শেষের শব্দ যেটা আনো, তো আমরা কি জানি? ব্রিং। ঠিক আছে, তাহলে এবার দেখেন, তুমি একটা অংশ, কেন একটা অংশ, প্রতি মাস একটা অংশ, তোমার বাবার কাছ থেকে একটা অংশ, এত বেশি টাকা এটা একটা অংশ। তার এবার যদি আমি বাক্যটাকে করতে চাই তাহলে আপনি কীভাবে করবেন? তুমি শেষ আমার, কেন শেষ আমার, আনো আমার, শেষ। প্রতি মাস 3টা অংশ আছে, এত বেশি টাকা তোমার বাবার কাছ থেকে প্রতি মাসে। তাহলে এখন একটা জিনিস আপনি খুব ইজিলি আপনি বুঝতে পারছেন, 3টা অংশের ভিতরে সময় সবার শেষ, এটা হলো 3। তারপর আনার সাথে কার? টাকার সম্পর্ক, তাহলে এটা হচ্ছে নাম্বার 1। তারপর টাকার সাথে কার সম্পর্ক? বাবার, বাবার কাছ থেকে আনে, তাহলে এটা হচ্ছে নাম্বার 2। তাহলে একদম সহজে এখন আপনি বাক্যটা করে ফেলতে পারছেন যে ওয়াই ডু ইউ ব্রিং, এত বেশি টাকা, তাহলে আমি বলবো সো মাচ মানি। তারপর আমি কি বলবো? তোমার বাবার কাছ থেকে, ফ্রম ইউ ফাদার। তারপর আমার শেষ হবে প্রতি মাসে, প্রতি মাসে আমি তাহলে কি বলতে পারি? এভরি মান্থ, মান্থ। তাহলে আমি বাক্যটা এবার কি হবে? আমি প্রশ্নবোধক যদি করি তাহলে আমি বলতে পারি why do you bring so much money from your father every month? তাহলে বাক্যটা খুব সহজ হয়ে গেছে। এবার আসেন এর পরের বাক্যে খেয়াল করেন। আবার আসেন আমরা আবার বাক্যের শেষের দিকে আসি। অধিকার ভোগ করে না, একদম সোজা করে না। তো করে না এটা প্রশ্নবোধক, এটা হা বোধকের ভিতর, তাহলে যদি বিবৃতিমূলক ভিতর না বোধক হয় তাহলে আমরা জানি দ্বিতীয় নাম্বার ফর্মটা পরে করে না, তাহলে কি হবে? এটা আই ডোন্ট ডু ফর্মে পড়েছে বাক্যটা। তাহলে এখন আমার দেখা যাক, আমি এবার ভাগ করি, স্ল্যাশ দিই। সামরিক শাসনের অধীনে একটা অংশ, দেশের অধিকাংশ জনগণ একটা অংশ, তাদের মৌলিক অধিকার একটা অংশ, আর ভোগ করে না এটা হচ্ছে আমার আরেকটা অংশ। সো এবার যদি আপনি খেয়াল করেন তাহলে ভোগ করে না এটাকে আপনি প্রশ্ন করবেন আয়ের পরিবর্তে কে বা কারা দিয়ে আমি প্রশ্ন করলাম। কে ভোগ করে না? দেশের অধিকাংশ জনগণ, তাহলে আমার আয়ের পরিবর্তে বসাতে হবে দেশের অধিকাংশ জনগণ। তাহলে দেশের অধিকাংশ জনগণ, জনগণ ইংলিশ আমরা জানি পিপল, আর দেশের ইংলিশ আমরা জানি কি? কান্ট্রি। তাহলে আমার অধিকাংশ ইংলিশ আমরা কি জানি? মোস্ট। তাহলে আমাকে বাক্যটা আমার কি দাঁড়ালো? আমাকে বলতে হবে মোস্ট অফ দ্য পিপল। তাহলে আমার আয়ের পরিবর্তে দাঁড়ালো মোস্ট অফ the people of the country। তাহলে আমি কে দিয়ে প্রশ্ন করে পেলাম? দেশের অধিকাংশ জনগণ, এটা ইংলিশ হবে মোস্ট অফ দ্য পিপল অফ দ্য
কান্ট্রি, তাহলে এটা অধিকাংশ জন পিপল আমরা জানি মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেটা কি হয়, প্লুরাল হয়, মানে নাম্বার টু হয়, নাম্বার টু হবে। তো সেক্ষেত্রে ডোন্ট, এরপর হচ্ছে ডোন্টের পালা, ডোন্ট যেমন আসে তেমন বসে যাবে। আর ভোগ করে না সেটাকে আপনি আসলে বলতে পারেন এনজয়, যেটাকে আমরা বাংলায় অনেক সময় বলি এনজয়, আসলে এটা এনজয় না, এটা হবে এনজয়। তাহলে বাক্যটা দাঁড়ালো কি, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি ডোন্ট এনজয়। সো এরপরে এবার আমাকে কি করতে হবে, তাহলে দেখেন যে জিনিসটা হলো আমি এটা কেটে দিলাম, তাহলে আর বাকি আছে কি মাত্র দুইটা অংশ, একটা হচ্ছে তাদের মৌলিক অধিকার, আর একটা হচ্ছে কি সামরিক শাসনের অধীনে। তাহলে ভোগ করানোর সাথে অবশ্যই মৌলিক অধিকার, তাহলে আমাকে বলতে হবে ডোন্ট এনজয় তাদের মৌলিক অধিকার, তাদের ইংলিশে আমরা কি জানি, দেয়ার ফান্ডামেন্টাল রাইট, FUNDAMENTAL ফান্ডামেন্টাল রাইটস। এবার দেখেন সামরিক শাসনের অধীনে, কোনো কিছুর অধীনে বুঝালে আমরা জানি প্রিপোজিশন আন্ডার ব্যবহার করে, আন্ডার, বাকি অংশটা আমি উপরে লিখছি আন্ডার। তো সামরিক শাসনকে আমরা বলতে পারি দুইটা বলতে পারি, আমরা মার্শাল ল বলতে পারি অথবা বলতে পারি আপনার মিলিটারি রোল। তাহলে আমি বললাম মিলিটারি রোল, তাহলে আমার বাক্যটা হয়ে গেল মিলিটারি রোল, শেষ হওয়া বাক্যটা, সরি এটা হবে ফুল স্টপ। ঠিক আছে, তাহলে আমার বাক্যটা কি দাঁড়ালো, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি, ওকে, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি ডোন্ট এনজয় দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার মিলিটারি রোল। দেখেন খুব সহজে আমার বাক্যটা কি করতে পারছি, আমরা অ্যারেঞ্জ করে ফেলতে পারছি। এবার আসেন আমাদের লাস্ট একটা বাক্যে আসেন, তাহলে আমরা আবার শেষে একদম প্রথমে শেষে আগে আমরা একটা ভাগ করে ফেলি। দেখেন বর্তমানে চট্টগ্রামের কোন এলাকাটি, যেহেতু আমরা জানি এখন করোনায় চট্টগ্রাম বেশি ঝুঁকিপূর্ণ আছে, সো সেক্ষেত্রে প্রশ্নটা আমরা করতে পারি বর্তমানে চট্টগ্রামের কোন এলাকায় তুমি বসবাসের জন্য অধিক উপযোগী বলে মনে করো। তাহলে আমি বলতে পারি বর্তমানে একটা অংশ, চট্টগ্রামের কোন এলাকাটি এটা একটা অংশ, তুমি একটা অংশ, বসবাসের জন্য একটা অংশ, অধিক উপযোগী বলে মনে করো। সো মনে করা থাকলে আপনি করো বুঝালে এটা পড়বে গতকালকের লেসন। তাহলে এখন আপনি দেখেন কোন এলাকাটি, কোন থাকলে আমরা কোন শব্দটা আমরা ব্যবহার করেছিলাম হুইচ ব্যবহার করেছিলাম আমরা, হুইচের পর একটা এই ধরনের একটা দাঁড়িয়ে ছিল, হুইচ ফ্ল্যাট কি টু ইউ টু, এই ধরনের ছিল আমার ফোনটা। তাহলে এবার দেখেন আমি ফ্রম থেকে আমি কীভাবে করতে পারি, তাহলে আমার এখন ইউর পরিবর্তে কে বসবে, আমি সেটাকে প্রশ্ন করব কে বা কারা, তাহলে আমার কি আসলো তুমি। তাহলে আমি এবার দাঁড়িয়ে দিচ্ছি, ধরেন দেখেন এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন চট্টগ্রামে কোন এলাকাটি, তাহলে যখন র থাকবে এইভাবে, যখন থাকবে আপনি মাথায় রাখবেন এর জন্য আপনাকে একটা কি ব্যবহার করতে হবে, অফ, পরের অংশটা আগে আর আগের অংশটা পরে বসবে, তাহলে আমাকে বলতে হবে চট্টগ্রাম, ওকে। সো হুইচ এরিয়া অফ চট্টগ্রাম শেষ। এবার আমাকে এই ডু এর পরিবর্তে আমাকে কি বসতে হবে, আমাকে আগে দেখতে হবে কে বা কারা, কে মনে করো তুমি, তাহলে ইউর জন্য ডু বসে যাবে, তাহলে আমাকে বলতে হবে ডু ইউ, আর ব্র্যাকেটের ভিতর বসবে শেষের শব্দটা, মনে করো থিঙ্ক, ওকে। তো এবার আমার এই অংশটা আমার শেষ, এটাও আমার শেষ, আর বাকি আছে কি অধিক উপযোগী বলে তুমিও শেষ, বসবাসের জন্য অধিক উপযোগী বলে মনে করো বর্তমানে, তাহলে সময় শেষে, তাহলে তিনটা অংশ পেতে, এটা হবে নাম্বার 3। তাহলে মনে করার সাথে কার উপযোগী হওয়ার, তাহলে আমাকে বলতে হবে এটা হচ্ছে আমার নাম্বার 1, তারপর উপযোগী হওয়ার সাথে কি বসবাস, তাহলে এটা হচ্ছে আমার নাম্বার 2। তাহলে আমি খুব সহজে এখন করে ফেলতে পারি, দেখেন অধিক উপযোগী বলে, কোনো কিছু বলে বা হবে বলে মনে করলে আপনাকে মনে রাখতে হবে, এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে টু বি, আর টু বি বলে বা মনে হবে বলে মনে হলো টু বি, আর অধিকের জন্য আপনাকে ব্যবহার করতে হবে মোর, আর উপযোগী অর্থ হচ্ছে আমার সুইটেবল। তারপর আমাকে বলতে হবে বসবাসের জন্য ইংলিশ আমরা কি জানি, ফর লিভিং, LIVING, ফর লিভিং, আর শেষে আমার যেটা আছে বর্তমানে, আমি তাহলে বলতে পারি at present।
So, which area of Chattogram do you think to be more suitable for living at present? So, আশা করি আমার এই বাক্যগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে প্রসিড হয়েছি। সো এইভাবে যদি আপনি আগান তাহলে আপনাকে যে যেমন বাক্য ধরুক বা যতই কঠিন বাক্য ধরুক আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আর আমরা আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজে আমাদেরকে আগে একটু চিন্তা করতে হবে করি বা করি না ভিতর কোন ধরনের কথাগুলো আমরা বলে এইভাবে যদি আপনি একবার একটু মেন্টালি চিন্তা করেন কোন বাক্যটা কীভাবে হবে তাহলে আপনার জন্য একদম সহজ হবে। সো আমি বলি যে ধরেন তুমি কেন আনো, আপনি বললেন হোয়াই ডু ইউ ব্রিং। এবার আমি যদি বলি সে কেন আনে তাহলে আপনি বলতে পারবেন না হোয়াই ডাজ হি ব্রিং, আপনি খুব সহজেই বলে ফেলতে পারেন, ঠিক আছে। তারা কেন আনে তাহলে আপনি হোয়াই ডু দে ব্রিং, সেটার পরিবর্তে আপনি ছেলেটা কেন তার বাবার কাছ থেকে এত টাকা আনে তাহলে আপনি কথা বলে এটা বলতে হোয়াই ডাজ দ্য বয় ব্রিং সো মাচ মানি ফ্রম হিজ ফাদার এভরি মান্থ। সো যে কোনো অ্যাঙ্গেলে আপনি কথা বলতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আমার বাক্যগুলি বুঝেছেন। আমাকে দয়া করে অবশ্যই এটার ব্যাপারে একটা ফিডব্যাক দেবেন আপনাকে আদৌ বুঝতে পারলেন কিনা। যদি বলেন আরও এক্সাম্পলের দরকার তাহলে আমি আরও এক্সাম্পল নিয়ে আসবো ইনশাল্লাহ। সো এতক্ষণ আসলে আমার সাথে ক্লাসে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর যদি আপনি মনে করেন আপনার আসলে উপকার হবে, সো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আমার ইউটিউবে সবগুলি ক্লাসই আছে ভালো মতো। সো আপনি ক্লাসগুলি একটু গিয়ে ঘুরে আসেন, প্রথম থেকেই দেখে আসেন আবার প্রয়োজনে। আর যদি মনে করেন উপকার হচ্ছে তাহলে আপনি একটু দয়া করে শেয়ার করবেন। আর দয়া করে একটা জিনিস ভুলবেন না, সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে ইনশাল্লাহ। সো আমার নেক্সট ক্লাসে আর ইম্পর্টেন্ট কিছু নিয়ে আপনাদেরকে সামনে হাজির হবে।